হ্যালো স্টুডেন্টস, টিউটোপিয়া লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সবাইকে সুস্থ থাকতেই হবে, কারণ সামনে যে মাধ্যমিক পরীক্ষা, একদমই তাই, জীবনের প্রথম বোর্ডের বড় পরীক্ষা মাধ্যমিক, যে মাধ্যমিকের নাম্বার কিন্তু তোমার ট্র্যাক রেকর্ডে সব থেকে ভালো জায়গায় থাকলে তোমাকে ভবিষ্যতে অনেকাংশে সাহায্য করতে পারে। এবং এটাও বলে রাখা দরকার, হয়তো তোমরা অনেকে জানো বা জানো না, যে মাধ্যমিক পরীক্ষার এই কোয়ালিফিকেশনস বা নাম্বার নিয়েও কিন্তু অনেক চাকরিতে জয়েন করা যায়। একদমই তাই, অনেক চাকরিতে কিন্তু জয়েন করা যায়, সরকারি চাকরিতে জয়েন করা যায়। বিশেষ করে একটা নাম আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস বা গ্রামীণ ডাক সেবক। সেখানের যে পদে চাকরির জন্য কিন্তু মাধ্যমিক কোয়ালিফিকেশন চেয়ে থাকে, তাই সেক্ষেত্রে কিন্তু নম্বরটাকে তোমাকে ভালো করে তুলে রাখতেই হবে। আর তোমাদের যাতে নম্বর তুলতে সুবিধা হয় এবং একটা দারুণ তাক লাগানো নম্বর পরীক্ষায় আসে, তার জন্যই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে শুরু হয়েছে দ্য আলটিমেট গাইড সিরিজ মাধ্যমিক 2024। একদমই তাই, মাধ্যমিক শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, 1 মাস আর কয়েকটা দিন মাত্র বাকি। এই কয়েকটা দিনের মধ্যে যারা নিজেদেরকে তৈরি করতে পারবে তারাই কিন্তু হিট করছো তাদের টার্গেটকে। মাধ্যমিকে একটা দুর্দান্ত কিন্তু রেজাল্ট নিয়ে তারা আসছো নেক্সট ক্লাসে ওঠার জন্য। তাহলে এক্ষেত্রে অবশ্যই বলবো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যাতে ভালো হয়, সেই কারণেই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে শুরু হয়েছে এই আলটিমেট গাইড সিরিজ, এই আলটিমেট গাইড মেগা রিভিশন প্যাক, যেখানে কিন্তু মূলত আমরা আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশনস, কোয়েশ্চেন্স নিয়ে এবং তার সঙ্গে তার উত্তরগুলো। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য, অর্থাৎ আপকামিং 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো, কোন কোন বিষয় থেকে তোমাকে পড়ে যেতে হবে, সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি বিগত কয়েকটা ক্লাস ধরে। আজকেও আমরা শুরু করব আমাদের 3 নম্বর চ্যাপ্টারের গল্প, অর্থাৎ জীবন বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার। তোমরা জানো সেটা হচ্ছে বংশগতি ও জিনগত রোগ। সেই অধ্যায়ের কিন্তু প্রথম পার্টের সাজেশনগুলো দেখব। অবশ্যই প্রশ্নের প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করব যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে চলেছে এবারে মাধ্যমিকে। বেশ কিছু ডাউট ক্লিয়ার করব, যে ডাউটগুলো তোমাদের মধ্যে কিন্তু থেকে যায়, আমি দেখেছি পড়ানোর সময়। সেই সমস্ত কিছুর কিন্তু উত্তর আজকে পেয়ে যাচ্ছ। আর আজকের ক্লাসের পরে বা সাজেশনস পাওয়ার পরে আশা করছি এই অধ্যায়ের প্রথম পর্বের, অর্থাৎ বংশগতি পোর্শন নিয়ে কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। আর হলে তো অবশ্যই হেল্পলাইন রয়েছে টিউটোপিয়ার, তাই অবশ্যই টিউটোপিয়ার সঙ্গে থাকো, কারণ তোমাদের জন্য, তোমাদের রেজাল্টটাকে ভালো করাবার জন্যই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে এই প্রয়াস, এই প্রচেষ্টা কিন্তু করা হয়েছে। তাহলে চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করব আজকের আলটিমেট গাইড লাইভ ক্লাস। তোমাদের সঙ্গে আমি রয়েছি দেবজ্যোতি স্যার, একই রকম। তো দেখে নেওয়া যাক, চলো কি বলছে। জীবন বিজ্ঞান 10ম শ্রেণী বংশগতি ও জিনগত রোগের বংশগতি পোর্শন নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। বিষয়গুলোকে ভালো করে দেখে নাও যে বংশগতি এই পার্ট থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলোকে পড়ে যেতে হবে। একদম বাছাই করা প্রশ্ন, একদমই তাই, একদম ফিল্টার করা, বাছাই করা প্রশ্ন। যেগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার জন্য। এবং অবশ্যই যেটা প্রথমেই বলে রাখা দরকার, যে এই অধ্যায়ের কিন্তু ডিজিটাল সহায়িকা আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোডেড রয়েছে অলরেডি। তাই তোমরা যারা এই অধ্যায়ের সব ধরনের প্রশ্নগুলোকে লাস্ট মিনিটে একবার রিভিশন দিয়ে নিতে চাইছো, পড়ে নিতে, তার জন্য কিন্তু অবশ্যই বলবো তারা এই দুটো চ্যানেল থেকে গিয়ে কিন্তু এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলোকে দেখে নিতে পারো। চলো সবাইকে গুড আফটারনুন। সন্তোষ রয়েছো, মৌ রয়েছো, চলো আর কে রয়েছো দেখি একবার। বেশ, সবাই জয়েন করো আস্তে আস্তে, চলো দেখে নেওয়া যাক। চলো তাহলে প্রথমেই বলবো, যেটা প্রায়শই বলি একই কথা, সেটা হচ্ছে এই চারটার কথা তোমরা দেখে নিচ্ছ, যে বংশগতি ও সাধারণ জিনগত রোগ থেকে কিন্তু মূলত 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তুমি একই রকমভাবে বাকি দুটো চ্যাপ্টারের রেসপেক্টে 3টে এমসিকিউ পাচ্ছ। ভিএসএকিউ এখানে তুমি 3টে পাবে, একটু কম হয় প্রশ্নটা করা। এসএকিউ তুমি এখানে 2টো প্রশ্ন পাবে এসএকিউ, কিন্তু এসএকিউ প্রশ্নটা তোমায় কিন্তু একটুখানি ব্যাখ্যা করতে লাগে অবশ্যই সেক্ষেত্রে। আর 5 নম্বরের কিন্তু একটা বড় প্রশ্ন আসে। 5 নম্বরে কিন্তু মূলত চেকার বোর্ড দিয়ে প্রশ্ন দেয় বা পাঠ প্রশ্ন কিন্তু দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আলটিমেট গাইড 24-এ, আচ্ছা হ্যাঁ, সাবজেক্টগুলো আসার কথা, তোমরা অবশ্যই চোখ রাখো। তোমরা কিন্তু অবশ্যই সাজেশনস আশা করছি পেয়ে যাবে। অবশ্যই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। চলো
তাহলে দেখো শুরু করা যাক একই রকম ভাবে। প্রথমে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা। আবার বলে দিচ্ছি যে এমসিকিউ আমরা কিন্তু এখানে 10খানার প্রশ্ন রেখেছি। 10খানা এমন প্রশ্ন আমি রেখেছি যে 10খানার প্রশ্ন তোমাকে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতে হবে। এগুলো বাদে আমি সবাইকে রিকোয়েস্ট করব বাকি প্রশ্নগুলোকেও কিন্তু একটুখানি পড়ে নিতে, যেন কিন্তু অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল সহায়িকায় সমস্ত প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। বেশ, তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলছে। আশা করছি সবাই একই রকম ভাবে পার্টিসিপেট করবে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে? অপশন এ 1 প্রকার, অপশন বি 2 প্রকার, অপশন সি 3 প্রকার, অপশন ডি 4 প্রকার, মিলিঝুলি অপশনস আসছে। এই প্রশ্নটা দেওয়ার কিন্তু কারণ আছে। যারা জয়েন আজকে করলে, যারা করলে না, জানি না কেন করলে না, হয়তো পড়তে ভাল লাগছে না, কিন্তু আলটিমেটলি প্রত্যেককেই বলবো যে এই জিনিসগুলো তোমাদের জন্যই করা। দেখো একটা কথা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, রেজাল্টের নাম্বার যদি খারাপ হয়, যদি কম আসে, তাহলে তোমাকেই ধরবে। আর রেজাল্টে যদি নম্বর ভালো আসে, কেউ কিন্তু দেখতে যাবে না তুমি কিভাবে নম্বরটা পেয়েছো। আশা করি বোঝাতে পারলাম। এখন বুঝতে না পারলেও 2 বছর পর তো অবশ্যই বুঝতে পারবে। তো যেহেতু নাম্বার সিস্টেমের ওপর আমাদের এডুকেশন এই পুরো নেটওয়ার্কটা কাজ করে, তাই তোমাদের কিন্তু নম্বরটাকে তুলতে হবে। তার জন্য কিন্তু পড়তে হবে, পড়া মনে রাখতে হবে, এবং মনে রাখার জন্য কিন্তু পড়াটা বুঝতে হবে। এই যে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে প্যাটার্নের প্রশ্নটা আমি দিয়েছি, এই ধরনের প্রশ্ন আজকের পর থেকে নোট করো খাতায়। আজকের পর থেকে সারা জীবনে যত রকমের এই ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন, আর একটাও ভুল হবে না, গ্যারেন্টি করছি, গ্যারেন্টি দিচ্ছি। দেখে নাও। দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে অনেকেই হয়তো দেখবে, অনিন্দ গুড আফটারনুন, হয়তো দেখবে যে তোমরা অনেকে হয়তো এরমভাবে নিয়ে মানে কষতে বসবে যে ক্যাপিটাল বি, তারটা খুব জ্বালাচ্ছে। বেশ, জাস্ট আ মিনিট। হ্যাঁ চল। আর ক্যাপিটাল আর স্মল আর, তো অনেকে এখান থেকে বার করবে, ঠিক আছে? এখান থেকে ক্যাপিটাল বি পাচ্ছি, ক্যাপিটাল আর পাচ্ছি, হ্যাঁ স্মল আর পাচ্ছি, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা জিজ্ঞেস করেছে কত ধরনের গ্যামেট, ঠিক আছে? এরমই কিন্তু প্রশ্ন করে কত প্রকার, বা একদমই তাই উত্তরটা কেউ দিয়েছো মনে হয়, দেখতে পাচ্ছি, একদমই তাই। তো দেখে নাও, এখান থেকে এইটা সহজ, কারণ এক্ষেত্রে অবশ্যই বলবো এখান থেকে শুধু ক্যাপিটাল বি পাচ্ছ, এখান থেকে 2 রকম পাবো, তার মানে মেনলি কিন্তু আমরা 2 প্রকারের গ্যামেট পাবো। অনেকে কিন্তু সি উত্তর দিচ্ছ, সি কিন্তু হবে না। অনেকে ডি উত্তর দিচ্ছ, ডি কিন্তু এখানে হবে না, ডি কিন্তু এখানে হবে না। ভালো করে বোঝো, এই অনেকে ভুল করছো। যে আমাকে বললে, নামটা আবার ভুলে গেলাম, 2 টু দি পাওয়ার n এর ফর্মুলার ক্ষেত্রে ডি কি করে হয়, ভালো করে বোঝো। দেখো অনেকগুলো অপশন দিচ্ছি তোমাকে, দেখো কত ধরনের গ্যামেট, ভালো করে বুঝবে। তার মানে এই যে ফেনোটাইপ থেকে কিন্তু আমরা একই রকমের 2টো পাবো, একই ধরনের 2টো পাবো। তাহলে কনসিডার করবো একটাকে। স্যার কেন? কারণ কত ধরনের জানতে চেয়েছে, কতগুলো জানতে চাইনি। ভালো করে বোঝো। বেশ, ক্যাপিটাল বি পাবো খালি, আর এখান থেকে কি পাবো? ক্যাপিটাল আর পাবো আর স্মল আর পাবো। তার মানে একটা গ্যামেট কি হচ্ছে ক্যাপিটাল বি, এক প্রকার হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এক প্রকার হচ্ছে ক্যাপিটাল বি স্মল আর। বোঝাতে পারলাম? মানে এটা তো ক্যাপিটাল বি দেবে, এটা অন্য কিছু দেবে না। তাহলে ক্যাপিটাল বি ধরলে কিন্তু এক প্রকার গ্যামেট ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এক প্রকার গ্যামেট হচ্ছে ক্যাপিটাল বি স্মল আর। ক্লিয়ার? আব্দুর অব্দি আব্দুর ক্লিয়ার? এইটা কিন্তু মাথায় বসাতে হবে, কিন্তু এইটা মাথায় বসাতে গেলে গোলাবে। কারণ আমাকে তো সেই পরীক্ষার সময় ক্রস করতে হচ্ছে, এই অ্যারো টানো, ভাগ করো, সময় যাচ্ছে। অল্প সময় কি করে করা সম্ভব? 2 মিনিটস ম্যাগি, অল্প সময় দেখতে হবে, করতে হবে, নম্বর তুলে আনতে হবে, কি করে সম্ভব? দেখে নাও। এর একটা ফর্মুলা যেটা বললো অনেকে, কি হবে? এই যে নাম্বার অফ হেটারোজাইগাস, এই রেসপেক্টেই কিন্তু গ্যামেটের ধরনটা আমাদের কাছে চলে আসে। কিরকম? সবসময় মাথায় রাখবে একটা ফর্মুলা, 2 টু দি পাওয়ার n। এই ফর্মুলার রেসপেক্টে তোমরা কিন্তু গ্যামেটের ধরনকে বার করে ফেলতে পারো একদম। এটা পুরো গীতার মন্ত্রের মতো মনে রাখবে, ঠিক আছে? গীতার শ্লোকের মতন মনে রাখবে। 2 টু দি পাওয়ার n হচ্ছে সেই ফর্মুলা। স্যার স্মল n মানে কি? স্মল n মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। কি? বা হেটারোজাইগাসের সংখ্যা, হেটারোজাইগাসের সংখ্যা, কতগুলো হেটারোজাইগাস রয়েছে তার গল্প।
তাহলে বক্তব্যটা কি দাঁড়ায় দেখে নাও, বি ক্যাপিটাল বি এখানে কি হেটেরোজাইগাস রয়েছে? এখানে কি হেটেরোজাইগাস রয়েছে? না, দে আর হোমোজাইগাস। তাহলে কি কোথায় পাচ্ছি? এইখানে পাচ্ছি। তার মানে কি পাবো? 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 1। তাহলে 1 কত হয়? 2 দুটো হবে। বলবে কেন স্যার? কারণ ক্যাপিটাল বি থেকে এক ধরনেরই গ্যামেট আসতে পারে। ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করো। আমি কিন্তু একটা কি দুটো বলিনি, আমি এক ধরনেরই বা এক প্রকারেরই, এই ওয়ার্ডগুলোকে মনে রাখো, পরীক্ষার সময় জিজ্ঞাসা করে। কত ধরনের, কত প্রকারের, টাইপস জানতে চেয়েছে, সংখ্যা বা নাম্বার জানতে চায় না। এইটা বলো স্যার নেক্সট একটা প্রশ্ন দিই, চলো দেখে নাও। আর একটা প্রশ্ন আসতে পারে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, বলতে পারবো এখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে? বলবে স্যার কোনো ব্যাপার নাকি, এ তো দ্বিসংকর জননের গল্প, 4 প্রকার। কি করে হলো ফর্মুলা অনুযায়ী দেখান একটুখানি। নিশ্চয়ই দেখাবো, দেখে নাও। 2 টু দি পাওয়ার 2। স্যার কেন 2 টু দি পাওয়ার 2 হলো? কারণ এখানে একটা হেটেরোজাইগাস পেয়ার, একটা, তাই 2 টু দি পাওয়ার 2 n = 2, মানে 4খানা গ্যামেট আমি পেয়ে যাচ্ছি। বলবে স্যার মানবো না আপনার কথা, আপনি গুলতাপ্পি দিচ্ছেন, শুনবো না। চলো আরো বড় করে নেওয়া যাক। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, দিয়ে দিল, সর্বনাশ করেছে। অনেকে বলবে স্যার এটা দেবে না পরীক্ষায়, কারণ আমাদের তো দ্বিসংকর জনন পর্যন্ত দেবে না পরীক্ষায়। কিন্তু না, প্যাটার্নটা বুঝে রাখো কিভাবে সলভ করতে হয়। এটা কোথায় দেবে জানো? যদি তোমরা ভবিষ্যতে কলেজে ভর্তি হও, বা যদি তোমরা ভবিষ্যতে রিসার্চ লাইনে আসতে চাও, গবেষণা করতে চাও, তার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইটা দেয়। কিন্তু ফর্মুলা একটাই, চলো বসাবো। 2 টু দি পাওয়ার n, হেটেরোজাইগাস কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, মানে 2 টু দি পাওয়ার 3 কটা হচ্ছে? 8টা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই ফর্মুলাটা একেবারে জব্বে, রাত দিন হয় না, সেই আওড়াবে, রাত দিন আওড়াবে। 2 টু দি পাওয়ার n। এটা দিয়ে কিন্তু আর একটা কাজও করা যায়। মাইটোসিসে কোষের সংখ্যা, কতগুলো কোষ উৎপন্ন হবে, একই ফর্মুলা। খালি মনে করবে 2 টু দি পাওয়ার n, হ্যাঁ কত প্রকার গ্যামেট, এই হলো এই হয়, জাস্ট মনে করবে। যে কোনো প্রশ্ন দিকে এই জায়গায় যা খুশি বসা, ভুল হবে না, গ্যারেন্টিড, 100% গ্যারেন্টি দিচ্ছি। কোনো কোম্পানি গ্যারেন্টি দিতে পারে না, তারা বলে 99.99%। কোনো সাজেশনস পুরো নাও মিলতে পারে, কিন্তু এইটা যদি পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসে, এই ফর্মুলায় ফেলবে, তোমার ঠিক হবেই হবে, গ্যারেন্টি দিচ্ছি তোমাদের। ঠিক আছে? তাই এই প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছো সকলে। ক্লিয়ার সবার কাছে? আশা করছি আজকের পর থেকে আর ভুল হবে না কারো। চলো ব্যাস, চ্যাম্পিয়ন। তো এই বেসিক জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে, কারণ আমি দেখেছি তোমাদের এই জায়গাটা ভুল হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মটর গাছের নিম্নলিখিত কোন চরিত্রটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? অর্ধেক স্টুডেন্ট প্রশ্নটা পড়বে না, করেননি জানতে চেয়েছে, মানে নেতিবাচকে জানতে চেয়েছে, কোনটা করেনি। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। কি হবে এই পোর্শন থেকে দাঁড়িয়ে? যে বীজের রং, বীজের আকার, মটরশুঁটির দৈর্ঘ্য, ফুলের অবস্থান, কোনো অসুবিধা নেই এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, একটা প্রশ্ন এলো, খুব ভালো প্রশ্ন করেছো একজন আগেরটা থেকে, যে যদি স্যার সবকটা হোমোজাইগাস থাকে, তো যদি সবকটা হোমোজাইগাস থাকে, চলো চেষ্টা করি এই জায়গা থেকে দাঁড়িয়ে। ক্যাপিটালে ধরো এখান দিয়ে করলাম, প্রশ্নটা ভালো করেছে, আমার পছন্দ হয়েছে। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কত প্রকারের গ্যামেট হবে বলে ফেলো, যে জিজ্ঞেস করলে আমাকে, তার যদি সবকটা হোমোজাইগাস থাকে কত প্রকারের গ্যামেট হবে? কত প্রকারের গ্যামেট হবে? কত প্রকারের গ্যামেট হবে? কত প্রকারের গ্যামেট? প্রকার, সংখ্যা জানতে চাইনি, ভালো করে বোঝো। পরীক্ষায় প্রকার বা ধরন দিয়ে, হ্যাঁ এক প্রকারের গ্যামেট, এক প্রকার। আরো বড় করি, চলো, বিশ্বাস হচ্ছে না, চলো ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, কত প্রকারের গ্যামেট পাবো, কত ধরনের পাবো? এ বি সি, এক প্রকারের। ক্লিয়ার, এক প্রকার। পরীক্ষায় জানতে চাইবে কতগুলি নয়, জানতে চাইবে কত ধরনের বা কত প্রকারের। ক্লিয়ার, কনসেপশন ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো এটা মাথায় রাখতে হবে অবশ্যই। নেক্সট প্রশ্ন, করেননি কি হবে? অবশ্যই এখানে সঠিক উত্তরটা হচ্ছে মটরশুঁটির দৈর্ঘ্য।
এটা কিন্তু মেন্ডেলের যে 7 জোড়া বৈশিষ্ট্য সেটার মধ্যে কিন্তু ছিল না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু 7 জোড়া বৈশিষ্ট্যটা একটু দেখে যেও, কারণ 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু প্রশ্ন সেভাবে লাস্ট 2 বছরে কিন্তু আসেনি। ঠিক আছে, লাস্ট 2 বছরে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেনি। তাই একটু প্রকট প্রচ্ছন্ন কোনটা কি একটু দেখে যাও ছোট প্রশ্নের জন্য। হ্যাঁ, প্রত্যেককে বলবো। নেক্সট প্রশ্ন কি বলছে, কালো বর্ণ ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ কোন দুটি জোড় হবে তা লেখো। কালো বর্ণ ও কর্কশ লোমযুক্ত, কালো বর্ণ কর্কশ লোমযুক্ত মানে আমরা ক্যাপিটাল আর এবং বি এর কথা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, কোন দুটি জোড় হবে ভালো করে দেখো, মাথাটা খাটাতে হবে এখান থেকে। কালো বর্ণ মানে হয় ক্যাপিটাল বি হতে পারে বা ক্যাপিটাল বি স্মল বি হতে পারে। আর কর্কশ মানে কি হতে পারে, ক্যাপিটাল আর বা ক্যাপিটাল আর স্মল আর। দেখে নাও কোনটা হবে এখান থেকে। আমরা কোথায় পাচ্ছি, স্মল বি হবে না, এখানে তো আলাদা করে, কারণ এখানে তো কালো থাকছে না, সাদা হয়ে যাচ্ছে। এটাতেও হবে না, চলো সাদা হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, হচ্ছে না। নেক্সট কি পাবো, এটাও হবে না, কারণ এখানে কিন্তু মসৃণ নোম হয়ে যাবে। কি হবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা অপশনের মধ্যে দুটো অপশনকে দেখার দরকারই নেই। যখনই তোমার এই ক্রাইটেরিয়া একটার মধ্যেও ফুলফিল হচ্ছে না, অটোমেটিক্যালি তুমি কিন্তু সেই অপশনটাকে বাদ দিতে পারো। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, দেখে নিচ্ছ। বেশ, নেক্সট প্রশ্ন কি, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে F1 জনুতে শতকরা কত ভাগ সাদা গিনিপিগ জন্মাবে। F1 জনুতে শতকরা কত ভাগ সাদা গিনিপিগ জন্মাবে। ঠিক আছে, সংকর কালো বলতে একদম চেকার বোর্ডের ফরম্যাটে যাবে, রিস্ক নিতে যাবে না। বিশুদ্ধ সাদা মানে কি হবে, অবশ্যই এখানে চলে এসো যে স্মল বি মানে সোজা কথা হচ্ছে একটা তোমার এখানে টেস্ট ক্রস করা হচ্ছে, এখানে কিন্তু টেস্ট ক্রস করা হচ্ছে, এখানে কিন্তু এ বলছে। ঠিক আছে, F1 জনুতে শতকরা কত ভাগ সাদা গিনিপিগ জন্মাবে। তাহলে চলো, সংকর কালো মানে তারা বসিয়ে নি চেকার বোর্ডে, ক্যাপিটাল বি স্মল বি, আর এখানে হচ্ছে কি একটি বিশুদ্ধ সাদা মানে হচ্ছে স্মল বি স্মল, বসাতে পারি। এবার দেখে নি কি আসছে, অনেকে এ দিচ্ছ অ্যান্সারে, দেখতে হবে আসছে কিনা। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি। দেখো অনেকে এ বলছিলে, আমি আবার বলবো প্রত্যেককে, এই অপ্রশ্নগুলো কিন্তু ভুল হয়, কিন্তু এই প্রশ্নগুলো দেখে মনে হয় এমসিকিউ এর জন্য দুর্দান্ত প্রশ্ন, কিন্তু এটা কষতে লাগে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেককে বলবো চেকার বোর্ড করে পরীক্ষায় করে আসতে। ওভার কনফিডেন্ট হয়েও যেও না বাবা, বারবার কিন্তু বলছি ভুল হয়ে যাবে। প্রত্যেককে বলবো চেকার বোর্ডটা কিন্তু করে উত্তরটা তবে দিতে। অনেকে এ বলছিলে, এ হবে না। বিশুদ্ধ সাদা কটা পাচ্ছি, 4টের মধ্যে 2টো, মানে কত পার্সেন্ট, 50%। ক্লিয়ার, চেকার বোর্ড ছাড়া এই প্রশ্নের উত্তরগুলো করতে যাবে না, খাতার পাশে রাফে চেকার বোর্ডটা কিন্তু করে নেবে। ঠিক আছে, তার মানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করে যেতে হবে, এবং এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10-এর ডিজিটাল সহায়িকায় এই ভিডিও কিন্তু আপলোডেড রয়েছে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। এবং অবশ্যই কিন্তু তার পুরো বেসিক জায়গাটা আমাদের জীবন বিজ্ঞানে তোমরা দেখেছো যে টিউটোপিয়া স্মার্ট নোটস আমাদের প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো টিউটোপিয়া স্মার্ট নোটসের মধ্যেও কিন্তু পুরো বিষয়ের উদাহরণগুলো দেওয়া আছে, চাইলে কিন্তু স্মার্ট নোটস তোমরা কালেক্ট করতে পারো, পেয়ে গেছো অলরেডি হয়তো। তাহলে এবারে যেমন নেক্সট কি পাটে, যে একটি সংকর লম্বা একটি বিশুদ্ধ বেটে গাছের পরাগ মিলনে উৎপন্ন মটর গাছগুলি হবে। মটর গাছগুলি সংকর লম্বা মানে আগে অ্যালিল লিখবো, ক্যাপিটাল টি স্মল টি, বিশুদ্ধ বেটে মানে স্মল টি। তাহলে দেখো আগেরটাই গিনিপিগ দিয়ে দিয়েছে, এবারেরটাই কিন্তু দিল কি মটর গাছ দিয়ে দিল। তাহলে কি হবে, এখানে জানতে চাইছে উৎপন্ন মটর গাছগুলি কি হবে। আগের উত্তরটাই হবে, এখান থেকে আগের উত্তরটাই কিন্তু এখানে হবে, একদমই তাই। 50% দীর্ঘ, 50% খর্ব। কেন, চলো চেকার বোর্ড করবো, একদম চেকার বোর্ড ছাড়া এগোবে না, কখনো না, ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, চেকার বোর্ড করে একদম সহজ, এত ঝামেলাঝাটির কিছু নেই। এরমভাবে কাটবে, পরপর বসিয়ে নেবে, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, মানে কি বলছি যে 50% লম্বা বা দীর্ঘ এবং 50% হচ্ছে খর্ব বা বেটে। সহজ হিসাব, কিন্তু চেকার বোর্ডটা না করলে ভুলটা হবে। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জেনোটাইপ যুক্ত দুটি জীবের মধ্যে
সংকরায়ন ঘটানো হলে কোন অনুপাতে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত জীবের সৃষ্টি হতে পারে? কোন অনুপাতে সৃষ্টি হতে পারে? অনেকে তো প্রশ্নটা পড়বেই না। ধর এত বড় প্রশ্ন পারা যায় নাকি, এটা প্রশ্ন ভুল আছে এইভাবে, কিরম কোনো প্রশ্ন হয় না। এটা পুরো F2 জনুর জেনারেশনের দ্বিসংকর জননের চেকার বোর্ড ধরে প্রশ্নটা দিয়েছে। তো চেকার বোর্ডটা মানে পরীক্ষক জানতে চাইছেন, যিনি পেপার সেটা জানতে চাইছেন যে এই ছেলেটি বা মেয়েটি চেকার বোর্ডটাকে শুধু ধামাও করে মুখস্থ করেছেন নাকি বুঝে পড়েছে, এটা জানতে চাইছেন। তো ভালো করে দেখো, জিনোটাইপ থেকে প্রশ্ন আছে, উত্তর আসতে শুরু করে দিয়েছে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি দুটি জীবের মধ্যে সংকরায়ন মানে স্বপরাগ যুগের কথা ধরে নিলাম সাপোজ। তার মানে এইটা ছিল সংকরণের গল্প, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর মধ্যেই তো ক্রস হচ্ছে, ফান্ডামেন্টাল পার্ট। তাহলে বলছে ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল বি কোথায় পাবো? চেকার বোর্ডটা একটু মনে করে দেখো তো, চেকার বোর্ডটা পুরোটা আঁকবো না, আমি খালি ওপরের দিকে ছকটা আঁকবো, একটু মনে করো তো ছকটাকে। চারখানা ছিল তো এখানে, একটু ছোট বড় হলো, কিছু মনে করো না, তো জাস্ট বোঝাবার জন্য বলছি। এখানে তাহলে আমরা কি পেয়েছিলাম? ক্যাপিটালে গ্যামেট নিয়ে শুরু করে দাও। ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ফান্ডামেন্টাল পার্ট, অসুবিধা নেই। আরেকবার রিভিশন হয়ে যাবে। মেল ফিমেল দিয়ে দাও সাইনে। আমি প্রথমটা করব, বাকিটা একই গ্যামেট হবে, পুরোটা লিখছি না, দেখে নাও। তাহলে এবার মেলাও এটাকে, কি পাচ্ছি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দেখো এই একটা জায়গাতেই একমাত্র পাবো। টোটাল 16খানা আমরা জেনোটাইপ এখানে পাই, মনে করে দেখো দ্বিসংকর জননে, যদি কারো কাছে বই থাকে নোটসগুলো দেখে নিতে পারো। 16খানার মধ্যে কিন্তু প্রথম ভাগটাতেই কিন্তু আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পাই। তাহলে অনুপাত কি হবে? 1:16। বোঝা গেল? জিনিসটাকে যতটা সহজ মনে হচ্ছে অতটা কিন্তু সহজ নয়, খুঁটিয়ে পড়তে হবে, কারণ মাধ্যমিকে কিন্তু এইভাবে প্রশ্নটা করা হয়ে থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বলবো। এবং খুব ভালো হয় যখন এইটা পড়ছো এর পাশে আরেকটা নিয়ে নাও, যে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর সরি হ্যাঁ ক্যাপিটাল আর স্মল আর, যে কোনো মানে বিভিন্ন মিক্স করে বিষয়গুলোকে করো তুমি। এখানে টাইপস আমি দিলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, এটা আমি আরবিট্রারি দিলাম বিষয়টাকে, ঠিক আছে? মানে যদি মনে হয় প্র্যাকটিস করার জন্য কিন্তু এইভাবে কিন্তু পাল্টে বিষয়টাকে চেঞ্জ করে প্র্যাকটিসটা করে নাও। ওকে, চলো বেশ। নেক্সট প্রশ্ন কি বলছে? মেন্ডেলের দ্বিসংকর জননের F2 বংশে, F2 জেনারেশন দ্বিসংকর জনন যেটা করে এলাম, প্রাপ্ত কুঞ্চিত ও সবুজ বীজযুক্ত সর্বনাশ করেছে। কুঞ্চিত ও সবুজ বীজযুক্ত ফেনোটাইপের মটর উদ্ভিদ হবে। আবার যন্ত্রণা। আগেরটা ছিল ডিরেক্টলি এটা দিয়ে প্রশ্ন ছিল, এবার হচ্ছে জিনিসটাকে ফেনোটাইপ ধরেই বলে দিল। তাহলে কুঞ্চিত সবুজ মানে কি পড়েছিলাম আমরা? কুঞ্চিত সবুজ বলতে সেটা কিন্তু চেকার বোর্ডের একদম ডান দিকে কোনায় ছিল, একদম চেকার বোর্ডের কিন্তু ডান দিকে কোনায় বসেছিল। আমি একবার হ্যাঁ স্মল ওয়াই স্মল আর মানে এইটার জানতে চেয়েছে, এইটা। তো এটা কিন্তু একটাই ছিল শেষে কোণের দিকে। তাহলে কি হবে? অপশন বি 1:16 রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ঠিক আছে, তাহলে এই প্যাটার্ন তোমায় কিন্তু দেখে যেতে হবে পরীক্ষার সময়। এইরকম কিন্তু প্রশ্ন আসতে চলেছে, খুব সাবধান করার সময় কিন্তু মাথা ঠান্ডা রেখে অ্যান্সারগুলোকে দেবে। নেক্সট প্রশ্ন, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জেনারেশনের জিনোটাইপ অনুপাত কত? একসংকর জনন পরীক্ষায় F2 জেনারেশনের জিনোটাইপ, এটা ভীষণ সহজ প্রশ্ন, আশা করছি প্রত্যেকেই পারবে, আলাদা করে আর বলার দরকার নেই, একদমই তাই। জিনোটাইপ হচ্ছে 1:2:1 জিনোটাইপ পরীক্ষা, ঠিক আছে? এই জায়গা থেকে। আচ্ছা, যখন তোমরা এটা পড়ছো তখন কিন্তু এর সাথে অবশ্যই দেখে নেবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু জেনোটাইপ ফেনোটাইপ দুটো একই অনুপাতটা, এটা অবশ্যই দেখে নিচ্ছ। নেক্সট হচ্ছে আমরা ডিসকাস করব, তাও বলে দিই যে মেন্ডেলের সূত্রগুলো পড়ে যাবে। মেন্ডেলের সূত্রগুলো বিশেষ করে এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন অতি অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আসছি পরবর্তী প্রশ্ন, দেখে নাও। নেক্সট কি বলছে? নিচের কোন বৈশিষ্ট্যটি মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? প্রশ্ন পড়তে হবে
জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তার মানে কি বলতে চাইলো, নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যালোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশনে রোলাস জীব, অপশন বি হিমোফিলিয়া, অপশন সি কানের যুক্তলতি, অপশন ডি থ্যালাসেমিয়া। তোমরা জানো, পড়েছো, জানো না তার জন্য আরেকবার। হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিন্তু অ্যালোজোম বাহিত এক প্রকারের জেনেটিক ডিজিজ, বা সেক্স ক্রোমোজোম বাহিত বা এক্স ক্রোমোজোম বাহিত। ওকে, তার জন্যই কিন্তু এখানে অটোজোমের রেসপেক্টে নেতিবাচকে চাওয়া হয়েছে। এটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে, নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা উল্লেখ করো। সহজ প্রশ্ন। উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা উল্লেখ করো। তো এই উভয় লোকাসের জন্য উভয় লোকাসের জন্য কি হবে, অর্ধেক স্টুডেন্ট তোমরা উভয় লোকাসের জন্য বুঝে কিন্তু মাথাটা ঘেঁটে যাবে, মাথাটা যাবে ঘেঁটে, ঠিক আছে, মাথাটা ঘেঁটে যাবে না, ঘাটার কোনো জায়গা নেই। এই জায়গাটা দেখবে হোমোজাইগাস বলেছে, এটাই হলো ক্লু তোমার কাছে। তাহলে হোমোজাইগাস কোথায় এখানে, হোমোজাইগাসটা কোথায়? একদমই তো অপশন ডি একমাত্র হোমোজাইগাস। চলো ঠিক আছে, হোমোজাইগাস। স্মল বি ক্যাপিটাল স্মল আর হোমোজাইগাস কিন্তু ক্যারেক্টার দেখাচ্ছে। বেশ, তো এরপরে আলোচনা করব বেশ কিছু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, মানে এসএকিউ এবং এলএকিউ এর গল্প, বেশ কিছু পার্ট প্রশ্ন থাকবে তার সাথে। তো যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতে হবে। তাহলে চলো শুরু করি। বেশ, আচ্ছা, প্রত্যেককে বলছি ঘুমিয়ে পড়বে না, ঘুমিয়ে পড়ার কিন্তু কোনো অবকাশ নেই, যে ঘুমোলে কিন্তু রেজাল্টটাও ঘুমিয়ে থাকবে। তাই উঠে বসো, চা নিয়ে বসো, কফি নিয়ে বসো, খাবার নিয়ে বসো, ঠিক আছে, দুপুরবেলা। সো রিল্যাক্স করো আর ভিডিওটাকে দেখো। আর অবশ্যই কিন্তু মাথায় রাখো, যে মাথায় নাও যে কোন কোন ধরনের প্রশ্নগুলো আমি তোমাদেরকে পরীক্ষার জন্য করে যেতে বলছি। আমি প্রতিদিন বলি, আমি আজকে আবার বলবো, যে অনেকের মনে হতে পারে যে স্যার কয়েকটা প্রশ্ন নিয়ে এসে দেখিয়ে দিলেন, না তা কিন্তু নয়। যে কটা এমসিকিউ আমি দিয়েছি তার কিন্তু প্যাটার্নগুলো ওখানে দেওয়া রয়েছে, যে এই প্যাটার্নে প্রশ্ন পরীক্ষায় আসছে এবং আসবে। তাই প্রশ্নের প্যাটার্নগুলোকে কিন্তু মাথায় তোমাদেরকে রাখতেই হবে। বেশ, তো দেখে নেবো প্রথম প্রশ্ন কি, যা তোমাকে পড়তেই হচ্ছে, সেটা হচ্ছে যে প্রকরণ কাকে বলে? দুটি অটোজোম ঘটিত প্রকরণের উদাহরণ দাও। তো প্রকরণ কাকে বলে, হয়তো দেখবে পরীক্ষায় প্রকরণ কাকে বলে দিল না ডিরেক্টলি পরীক্ষায় প্রশ্ন, কিন্তু প্রকরণ থেকে তোমাকে স্তম্ভ মেলায় প্রশ্ন দিতে পারে, প্রকরণ থেকে তোমাকে শূন্যস্থান পূরণের প্রশ্ন দিতে পারে, প্রকরণ থেকে তোমাকে সত্য মিথ্যায় প্রশ্ন দিতে পারে, প্রকরণ থেকে তোমাকে একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও এই রেসপেক্টেও কিন্তু প্রশ্ন করতে পারে। সেই কারণেই কিন্তু প্রকরণের সংজ্ঞাটাকে আমি তোমাদেরকে একবার পড়ে যেতে বলছি পরীক্ষার রেসপেক্ট। সংজ্ঞাটা কি, চলো কি পয়েন্টটা বলে দিই। অবশ্যই কি লিখছো, যে তোমার প্রকরণ কাকে বলে, হ্যাঁ কি লিখবো, সহজ করেই বলবো, আশা করি পড়েছো অনেকেই সংজ্ঞা, তাও একবার বলে দিই, মনে করিয়ে দিই, যে একই প্রজাতিভুক্ত, কি লিখবে, যে একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে বা জীবদের মধ্যে, জীব বললে যেহেতু উদ্ভিদ প্রাণী সব হয়ে যায়, জীবদের মধ্যে, ঠিক আছে, জীবদের মধ্যে বৈশিষ্ট্যগত, জীবদের মধ্যে সমপ্রকৃতির বৈশিষ্ট্য, হ্যাঁ চলো, জীবদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য কি কি লিখবে পাশে ব্র্যাকেটে, কি, ধরো দৈর্ঘ্য হতে পারে, কারো বর্ণ হতে পারে, ঠিক আছে, কারো দেহের তোমার বর্ণ হলো, দৈর্ঘ্য হলো, ঠিক আছে, কারোর ফুলের গঠন হতে পারে বা ফুলের অবস্থান হতে পারে, ঠিক আছে, বা ধরো তোমার বীজের আকৃতি হতে পারে। তো বিভিন্ন উদাহরণগুলো দেবে আর কি, আকৃতি হতে পারে। তার মানে কি বললাম, যে একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের যে পার্থক্য দেখা যায়, বৈশিষ্ট্যের যে বিভিন্নতা বা বৈচিত্র্য বা পার্থক্য দেখা যায়, তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো হচ্ছে প্রকরণ, কিন্তু যদি সংজ্ঞায় আসে বা যদি স্তম্ভ মেলার ক্ষেত্রে পড়ে যেতে হয়, এইটুকু পড়লে হবে না, কি পড়বো এর সাথে, প্রকরণ কেন হয়, কোন কোন কারণে প্রকরণ হতে পারে। তিনটে মেন কারণ। একটা কারণ কি,
একটা কারণের মধ্যে পড়ে যায় হচ্ছে মিউটেশন, মিউটেশন হতে পারে, স্তম্ভমেলয়ের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা কারণের জন্য হতে পারে হচ্ছে ক্রসিং ওভার। স্যার ক্রসিং ওভার কেন একটু যদি বলে দেন, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। আরে ক্রসিং ওভারে কি হয়, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় হয়, যে কারণে জিনের পুনর্বিন্যাস ঘটে। তার ফলেই তো কি হবে, জিনের পুনর্বিন্যাস মানেই তো সেখানে জিনের সিকোয়েন্স চেঞ্জ হবে, সেখান থেকে আরএনএ চেঞ্জ হবে, প্রোটিন চেঞ্জ হবে, প্রোটিন চেঞ্জ হওয়া মানেই কি হবে, বৈশিষ্ট্য চেঞ্জ হবে। ব্যাস, এটা গেল। আর আরেকটা এফেক্ট হচ্ছে কি, আরেকটা এফেক্ট হচ্ছে যে পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব, তো এই কি পয়েন্ট তোমায় কিন্তু অবশ্যই দেখে যেতে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে প্রকরণ কাকে বলে, তার কন্ট্রোলিং ফ্যাক্টর কি। আবার বলছি, শূন্যস্থান পূরণ স্তম্ভমেলয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। টেক্সট কি বলছে, দুটি অটোজোম ঘটিত প্রকরণের উদাহরণ দাও। অটোজোম ঘটিত প্রকরণ বলতে এখানে খুব সহজ করে বলা যেতে পারে যে এই রেসপেক্টে কি বলবো, ধরো তুমি যেটা বললে যে রোলার জীবের গল্প, চলে এসো, ঠিক আছে, রোলার জীব, রোলার জীব, অর্থাৎ সহজ করে বলতে গেলে কি হবে, যে অধিকাংশ ক্ষেত্রে, যেহেতু রোলার জীবটা প্রকট বৈশিষ্ট্য, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানুষের তারা জীবটাকে রোল করতে পারে, কিন্তু আবার কিছু কিছু সংখ্যক মানুষ কিন্তু জীবটাকে রোল করতে পারে না। তো এক্ষেত্রে আমরা দেখছি যে জীবকে গোটানোর বা জীবকে রোল করার এই যে বৈশিষ্ট্যের পার্থক্য, এটি কিন্তু এক প্রকারের প্রকরণের উদাহরণ। এটা কিন্তু ভেঙে তোমাকে ব্যক্ত করতে হবে। রোলার জীব বলো, আর কানের তোমার লতির গল্প, কানের যুক্ত বা মুক্ত লতি বলো, ঠিক আছে, মুক্ত লতি বলো, এবং অবশ্যই দেখে নেবে কোনটা কি বৈশিষ্ট্য। এখানে দেখে নিচ্ছ, বলে দেবো তাও আরেকবার। সেটা হচ্ছে যে রোলার জীব যদি হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা প্রকট বৈশিষ্ট্য। উল্টোটা হলে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর কানের ক্ষেত্রে যদি ধরো তোমার যুক্তলতি হয়, যুক্তলতি হলে কিন্তু সেটা হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা এটাই বলি, প্রকটটা বলি। কানের ক্ষেত্রে মুক্তলতি কিন্তু হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। বলবো স্যার তো গুলিয়ে যায়। আচ্ছা, জয়েন করতে পারছে না, হয়তো নেটের সমস্যা, দেখে নাও, আরেকবার এক্সিট করে জয়েন করো, জয়েন হয়ে যাবে। তো আবার বলছি, যদি কেউ ভুলে যাও তাদের জন্য বলছি যে কানের মুক্তলতি কেন প্রকট বৈশিষ্ট্য। দেখবে যে ধরো তুমি পরীক্ষার সময় ভুলে গেছো যে কি করে গুলিয়ে যাচ্ছে, কোনটা প্রকট বৈশিষ্ট্য। তোমার পরীক্ষার হলে চারপাশে তোমার বন্ধু বান্ধবদের দেখবে, প্রত্যেকের দেখবে কানের এই লতিখানা কিন্তু টিং 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 করছে, প্রত্যেকের দেখতে পাবে এখানে ছাড়ানো, যুক্ত নয়। যখনই দেখবে প্রত্যেকের মনে করবে কি না, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষদের মধ্যে মুক্ত লতি আছে, মানে কানের কিন্তু লতিখানা এখান থেকে বাইরের দিকে ঝুলছে, হ্যাং করছে, সুতরাং এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাই বললাম, যদি পরীক্ষার হলে ভুলে যাও, চাপ নেওয়ার কোনো কারণ নেই, পাশের বন্ধু বান্ধবদের দেখবে, টিচারদের দেখবে। এটুকু বলতে পারি যে 99% কেসে কিন্তু সবার ক্ষেত্রেই তুমি মুক্তলতির গল্পটা দেখতে পাবে। বেশ, চলো নেক্সট কি বলছে প্রশ্ন, সংজ্ঞা লেখো অ্যালিল লোকাস জিন সংকরায়ন। সংজ্ঞা ডিরেক্টলি যদি দিতে পারে যে জায়গা থেকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে আচ্ছা, সেটা হচ্ছে তোমার অ্যালিল লোকাস, এই দিয়ে কিন্তু মোটামুটিভাবে সংজ্ঞা আসে। না হলে এই জায়গা থেকে তোমার কিন্তু সত্য মিথ্যার গল্প আসতে পারে। একই রকমভাবে স্তম্ভমেলয়ের গল্প কিন্তু এই পোর্শন থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তো এবার অ্যালিল কনসেপ্টে পরপর আমরা আসলে দেখে নিই, পরপর এই সমস্ত সংজ্ঞাকে আজকে বলে দেবো, কনসেপশন ক্লিয়ার হচ্ছে, দেখে নাও। তো প্রথমে অ্যালিলের গল্প বলছে, ঠিক আছে, অ্যালিল, ঠিক আছে। অ্যালিলের গল্প কি হয়, সংজ্ঞার ক্ষেত্রে কি বলা যেতে পারে, যে কি লিখবে, যে হোমোলোগাস ক্রোমোজোমের বা সমসমস্ত ক্রোমোজোম, যা খুশি বলতে পারো, যে হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম। আচ্ছা, একটুখানি কনসেপ্টটাকে বলে দিই। দেখো, অ্যালিল মানে আমরা কি পড়েছি, সহজ করে বলতে গেলে জিনের রূপভেদকে অ্যালিল বলা হয়। জিনের রূপভেদকে কিন্তু অ্যালিল বলা হয়ে থাকে। অ্যালিল কোথায় থাকে, ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমের কোথায় থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে। মানে যেমন ধরো তোমাদের বাড়ির নির্দিষ্ট ঠিকানা আছে, ঠিক সেই রকমও কিন্তু অ্যালিলের নির্দিষ্ট ঠিকানা রয়েছে। যে ঠিকানায় থাকে তাকে কি বলা হয়, তাকে লোকাস বলা হয়, বা লোকেশন বলা হয়, লোকাস বলা হয়। আমরা কি বলতে পারি কনসেপ্ট দিয়ে, যে হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাসে
যে নির্দিষ্ট লোকাসে, লোকাস কথাটা কিন্তু মেনশন করতে হবে, লোকাসে, ঠিক আছে, সমধর্মী বা বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্ধারণকারী, বা বলতে পারো যে বৈশিষ্ট্য নির্ধারণকারী কি পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে, আমি কিন্তু কি পয়েন্টগুলো বলছি, নির্ধারণকারী যে সমধর্মী বা বিপরীতধর্মী, এটা কিন্তু টার্নিং পয়েন্ট, ভালো করে বুঝবে, সবাই কিন্তু লিখতে পারবেন না, ভালো করে দেখে নাও, সমধর্মী বা হচ্ছে বিপরীতধর্মী। বলে কেন স্যার বিপরীতধর্মী কেন? লম্বা বেটে সাদা কালো মসৃণ কর্কশ এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু তোমাকে সেই জন্য সমধর্মী, অর্থাৎ ক্যাপিটাল টি হতে পারে বা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, হয়ে গেল, অসুবিধা নেই। তাহলে সমধর্মী বা বিপরীতধর্মী, ঠিক আছে, অ্যালিল কি না হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী বৈশিষ্ট্য নির্ধারণকারী সমধর্মী বা বিপরীতধর্মী কি বলা হয়? জিনগুলিকে বলতে পারো, জিনগুলিকে একে অপরের, কি পয়েন্টগুলো বুঝবে, একে অপরের কি বলা হয়? একে অপরের অ্যালিল বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে। এই হলো অ্যালিলের গল্প, যা তোমায় কিন্তু লেখার সময় এই কি পয়েন্টগুলো করতে হবে। কি পয়েন্ট কেন দিলাম? স্তম্ভ মেলয়ের জন্য বা শূন্যস্থান পূরণের জন্য। দেখে নিচ্ছ এই পোর্শনটা, ঠিক আছে। 2 কি লিখবো এখান থেকে দাঁড়িয়ে? লোকাস। তাহলে কি লিখবে? যে হোমোলোগাস ক্রোমোজোমের বা ক্রোমোজোমের লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে, শুধু ক্রোমোজোম দিয়েও হবে, ঠিক আছে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট স্থানে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে বা বৈশিষ্ট্য নির্ধারণকারী বিন্দুতে নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন অবস্থান করে, সেই জায়গাকেই কি বলা হচ্ছে? লোকাস বলা হচ্ছে। হয়ে গেল ফান্ডামেন্টাল পার্ট, ঠিক আছে, দেখে নিচ্ছ। আচ্ছা, লোকাসের গল্প কিন্তু বলে দিলাম, লোকাস কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ ক্রসিং ওভারের সময় জিনের পুনর্বিন্যাস ঘটলে কিন্তু লোকাস চেঞ্জ হতে পারে, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে, জাস্ট মাথায় রেখে দাও। আচ্ছা, জিনের কিন্তু অনেক রকম সংজ্ঞা হয়, ঠিক আছে, জিনের অনেক রকম সংজ্ঞা হয়, সহজ হয়, শক্ত হয়, সেমি শক্ত হয়, ঠিক আছে, সেমি হার্ড হয়। তো খুব সহজ করে বলতে গেলে কি বলতে পারি? যে ফাংশনাল পার্ট অফ আ ডিএনএ, বা সহজ করে বলতে গেলে পারি যে ডিএনএর কার্যকরী অংশ বা গঠন, যা নির্দিষ্ট কোনো একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, কি বলবো, বা পলিপেপটাইডকে তৈরি করতে, ডিএনএর কার্যকরী অংশ যা নির্দিষ্ট কোনো পেপটাইড তৈরি করতে সক্ষম, পেপটাইড তৈরিতে সক্ষম, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সহজতর জিনের সংজ্ঞা। যদি কেউ না লেখো, লিখতে পারো কি, তোমরা লিখতে পারো জায়গা থেকে দাঁড়িয়ে যে নিউক্লিওটাইড সিকোয়েন্স দ্বারা গঠিত ডিএনএর মধ্যে উপস্থিত যে কার্যকরী অংশ নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় পিতামাতার জেনারেশন থেকে সন্তানদের মধ্যে বহন করে নিয়ে যায়, এবং যা থেকে সক্রিয় একটি এমআরএনএ এবং পরবর্তীকালে সেখান থেকে পেপটাইড তৈরি হয়, তাকেই জিন বলা হয়, ঠিক আছে। তো ওইটাও লিখতে পারো, তোমরা নোটসে পেয়ে যাবে, বা এটাও লিখতে পারো, অসুবিধা নেই। এখানে কিন্তু আবার বললাম, জিনের সংজ্ঞা চাইবে না তোমার থেকে কিন্তু ওই স্তম্ভ মেলাও বা শূন্যস্থান পূরণের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে সংকরায়ন কাকে বলে। সংকরায়ন কাকে বলবো? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি? সংকরায়ন কথা সহজ করে বলতে গেলে কি, যখন একই প্রজাতির দুটো, আচ্ছা জয়েন হচ্ছে না, আচ্ছা হ্যাঁ জিনোম বলে দেবো, চল,
আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যা হতে পারে, প্রত্যেককেই বলবো যে যদি কারো জয়েন করতে অসুবিধা হয় তারা এক্সিট করে আবার নতুন করে জয়েন করো, ঠিক আছে? তো সংকরায়ন বলতে কি, সহজ করে বলতে গেলে যে যখন একই প্রজাতির দুটি ভিন্ন জীবদেহের মধ্যে জনন সম্পন্ন করানো হয় বা গ্যামেটের মিলন ঘটে বা পরাগ মিলন ঘটে। দেখো, উদ্ভিদ হলে পরাগ মিলন বলবো, প্রাণী হলে গ্যামেটের মিলন বলবো, আর না হলে জনন সম্পন্ন করা হয় বলতে পারো। তো সহজ করে বলতে গেলে কি হয়, যখন একই প্রজাতির দুটি ভিন্ন জীবের মধ্যে সংকরায়ন বা জনন সম্পন্ন সংগঠন করা হয় বা পরাগ মিলন ঘটে বা পুংজনন কোষ এবং সৃজনন কোষের মিলন ঘটে, তখন সেই প্রক্রিয়াকে সংকরায়ন বলা হয়। কি লিখবো, যে একটি প্রক্রিয়া, এটি হলো একটি প্রক্রিয়া। আমি কি পয়েন্ট লিখছি নোট করবে, প্রক্রিয়া, যাতে কি হয়, একই প্রজাতিটা একটাই হলো, আর তারপরে হচ্ছে কি দুটি ভিন্ন জীবদেহ, দুটি ভিন্ন জীবের মধ্যে কি হবে, তার মধ্যে জনন সম্পন্ন করো বা লিখে দিতে পারো পরাগযোগ বা গ্যামেটের মিলন, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সংকরায়ন। অবশ্যই কিন্তু বিষয়টাকে তোমাকে দেখে যেতে হচ্ছে। জাস্ট আ মিনিট। আচ্ছা, যাদের জয়েন হচ্ছে না, জয়েন করতে পেরেছো? জয়েন করতে কি পেরেছো? একবার আপডেট দেবে। চলো, জয়েন হচ্ছে না, চলো দেখে না। বেশ, তাহলে এই হলো তোমাকে সংজ্ঞা, যে সংজ্ঞার মধ্যে কিন্তু অ্যালিল লোকাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, বাকিগুলো অবশ্যই দেখে যাচ্ছ কিন্তু ছোট প্রশ্নের জন্য। আচ্ছা, নেক্সট কি বলছো, যে বা জিনোমটা। আচ্ছা, জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ আ ক্রোমোজোম। কি বললাম, ক্রোমোজোমের যে হ্যাপ্লয়েড সেট, যা আমরা মূলত জনন কোষের মধ্যে পেয়ে থাকি, সেটা পুংজনন কোষ বা সৃজনন কোষ হতে পারে। তো ক্রোমোজোমের যে হ্যাপ্লয়েড সেট, তাকেই কিন্তু জিনোম বলা হয়। ক্লিয়ার অর্নিতা? ক্রোমোজোমের যে হ্যাপ্লয়েড সেট রয়েছে তাকেই কিন্তু বলা হয় জিনোম, এবং জিনোম কিন্তু অবশ্যই পুরুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা বলবো যে 23, মানে 23টা আর কি, n = 23। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নেব। মটর গাছের সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল যে ধাপগুলো অবলম্বন করেছিলেন সেগুলিকে আলোচনা করো। বলবে স্যার এখান থেকে এরকম প্রশ্ন কেন দিলেন? কখনো কখনো কিন্তু এমসিকিউ প্রশ্নে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন দেয়, যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হয়েছিল, ধাপগুলো নিয়ে কিন্তু প্রশ্ন দেয়, বা সত্য মিথ্যায় প্রশ্ন দেয় যে মেন্ডেল মটর গাছের ইমাস্কুলেশন করেননি, মেন্ডেল মটর গাছের ব্যাগিং করেননি। ঠিক আছে, তাই জন্যই কিন্তু এই ধাপগুলোর কথা বলা হচ্ছে। অবশ্যই দেখে যাচ্ছ, জিনিসগুলো হয়তো অনেকে পড়ে যাবে না, কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাহলে কি, চলো ধাপগুলো পরপর দেখে নেওয়া যাক। কিছুই নেই, খুব সহজ করে বলতে গেলে কি বলবো এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে প্রথম তিনি তো নির্বাচন করেছিলেন। ঠিক আছে, তো প্রথমে তিনি নির্বাচন করলেন গাছের ক্ষেত্রে, পরপর জাস্ট নামগুলো লিখবো। নির্বাচনের পর ইমাস্কুলেশন করলেন। এবার ইমাস্কুলেশন তোমাকে পড়ে যেতেই হবে, ইমাস্কুলেশন তোমাকে পড়ে যেতেই হবে, অর্থাৎ একটা উভলিঙ্গ ফুল থেকে যখন একটা মেল ফুলকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উভলিঙ্গ ফুল মানে সেখানে কিন্তু গর্ভকেশর এবং পুংকেশর দুটোই রয়েছে। যখন মেন্ডেল করছেন, কি করছেন না, যখন সেখান থেকে মেল পার্টটা বা পুংকেশরটাকে যখন কেটে বাদ দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু সেই পদ্ধতিকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। মনে কিন্তু রাখতেই হবে। তার মানে উভলিঙ্গ ফুল থেকে ইমাস্কুলেট করলে সেই ফুলটা কিরকম ফুলে পরিণত হবে? কে বলবে? উভলিঙ্গ ফুল থেকে ইমাস্কুলেশন করা হলে সেই ফুলটা কিরকম ফুলে পরিণত হবে? কে দেবে অ্যান্সার? সেই ফুলটা কিরকম ফুলে পরিণত? সবাই ঘুমোচ্ছে। এত ঘুম কিসের পরীক্ষার আগে? পরীক্ষার আগে এত ঘুম কিসের? ছিল না তো ঘুম আমাদের সময়? পরীক্ষার সময় ঘুম হতো না। পরীক্ষার সময় ভাবতাম কখন পরীক্ষাটা হবে, রেজাল্টটা ভালো হবে কি হবে না, সবাই ঘুমোচ্ছে। চলো চেষ্টা করো, উত্তরটা দিও কেউ দিতে পারলে। চলো তাহলে ইমাস্কুলেশন করলো। নেক্সট কি বলছে এখান থেকে দাঁড়িয়ে? নেক্সট হবে হচ্ছে ব্যাগিং হতে পারে। ব্যাগিং হবে। ব্যাগিং বলতে কি? ব্যাগিং হচ্ছে ইমাস্কুলেশন করার পরে ওই ফুলটা কিন্তু হয়ে যাবে কিরকম ফুল? সেই ফুলটা হয়ে যাবে স্ত্রী ফুল, ফিমেল। একদম বলছে চয়নাবো ঠিকঠাক অ্যান্সার দিয়েছে, চয়নাবো এসেছে ঠিকঠাক। চলো বাকিরা ঘুমোচ্ছে, চলো ঘুমো, চলো প্র্যাকটিসটা হয়ে যায় এখানে আমাদের সবাই মিলে। তো ব্যাগিং করা হয়। ব্যাগিং বলতে কি, পলিথিনের ব্যাগকে বেঁধে দেওয়া হয়। কেন বেঁধে দেওয়া হয়? কারণ পলিথিনের ব্যাগকে অ্যাকচুয়ালি বেঁধে দিলে কিন্তু ধরো একটা স্ত্রী ফুল বানালাম,
তাকে যদি পলিথিনের ব্যাগ দিয়ে না বেঁধে দিই তাহলে কিন্তু অন্য কোনো ফুলের রেণু এসে উড়ে এসে সেখানে বসতে পারে, তাকে কিন্তু ব্যাগিং করে তাকে আলাদা করে রাখা হচ্ছে। বেশ, ব্যাগিং করা হলো। ব্যাগিং এর পর হচ্ছে ডাস্টিং করা হয়। কি ডাস্টিং করা হয়? ডাস্টিং মানে কি স্যার? মেন্ডেল যেটা করতেন তার তো এমনি কাজের অভাব ছিল, মানে বলা উচিত না, স্টিল তিনি কি করতেন যে গবেষণার কাজে অ্যাকচুয়ালি এই ফুলের পরাগরেণু ব্রাশে করে নিয়ে এই স্ত্রী ফুল যেটা বানানের তার গর্ভমুণ্ডে গিয়ে দিয়ে দিতেন। এই যে ব্রাশে করে দেওয়া হলো পরাগরেণুগুলোকে, এটাকে বলা হচ্ছে ডাস্টিং মেথড। ঠিক আছে, ডাস্টিং করলে ঠিক আছে। এবার যখন আমার ডাস্টিং হয়ে গেল মানে গর্ভমুণ্ডে পরাগরেণুকে যখন দিলাম, এরপর কি করব? এরপর ট্যাগিং করা হয়। স্যার ট্যাগিং কেন? বা অত শয়ে মটর গাছ, তো তার গায়ে ট্যাগ করতে হবে না যে কোনটার আমি এক্সপেরিমেন্ট করলাম, কোনটার গর্ভমুণ্ডে দিলাম, না হয়ে যাবে তো। ওই জন্য ট্যাগিং মানে এটা লেবেল করা হয়, সোজা কথা বলতে লেবেল করে দেওয়া হয়। ট্যাগিং করলো, আর তারপরে হচ্ছে কি ট্যাগিং করার পর এরপরে তাকে কিন্তু ওই ছেড়ে দেওয়া হলো তোমার পরাগযোগের জন্য। এরপর সেখান থেকে ফল হলো, ফলগুলো সংগ্রহ করলেন, মানে এরপর কি করলেন যে ফল সংগ্রহ করার পরে সেখান থেকে উনি যেটা করছেন যে বীজ সংগ্রহ করছেন। আর বীজ সংগ্রহ যেই হয়ে গেল, এবার ফার্দার উনি বীজ নিয়ে কি করবেন তার ব্যাপার তিনি জানতেন। তিনি বীজ নিয়ে মুড়ি দিয়ে খাবেন নাকি বীজ নিয়ে করবেন এক্সপেরিমেন্ট, কোনো অসুবিধা নেই, তো তার ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ব্যাগিংটা কিছুই নয়। ব্যাগিংটা হচ্ছে ধরো দুটো ফুল রয়েছে, একটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, একটা হচ্ছে মেল ফ্লাওয়ার। এবার মটর গাছের তো তোমার উভয়লিঙ্গ ফুল, দুটো পার্ট একসাথে রয়েছে। তাহলে আমি একটা ফুল থেকে ইমাস্কুলেট করলাম, মানে মেল পার্টটা কেটে বাদ দিলাম, মানে সেই ফুলটা হয়ে গেল ফিমেল ফ্লাওয়ার। এবার আমি চাইছি না যে বাইরে থেকে কোনো বা অন্যান্য কোনো গাছের পরাগরেণু এসে তার গর্ভমুণ্ডে আসুক। আমি কি করলাম, যখন যেদিন কাজটা করলাম সেই দিন কাজটা করার পর আমি চেষ্টা করলাম যে সেই স্ত্রী ফুলটাকে ওপরে একটা পলিথিনের ব্যাগ দিয়ে কভার করে দিতে, যাতে করে সেই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে অন্য কোনো ফুলের পরাগরেণু এসে না পড়তে পারে। কেন? কারণ মেন্ডেল কিন্তু বেছেই মানে ডাস্টিং করতেন, মানে ব্রাশ দিয়ে নির্দিষ্ট কোনো ফুলের পরাগরেণু নিয়ে তার গর্ভমুণ্ডে দিতেন। তো মেন্ডেল চাইলেন যে আমার কন্ট্রোলে পরাগযোগ হবে, পরাগযোগ আমি করাবো, পরাগযোগের স্রষ্টা কিন্তু আমি, মানে হিউম্যানের রেসপেক্টে। ওই জন্য কিন্তু ব্যাক করে রাখতেন, মানে সিল করে রাখতেন, কভার করে রাখতেন মোদ্দা কথা। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে যে মেন্ডেল দ্বারা নির্বাচিত যে কোনো 3 জোড়া মটর গাছের বৈশিষ্ট্যর প্রকট ও প্রচ্ছন্ন রূপগুলি লেখো। বড় প্রশ্ন আসতে পারে 3 জোড়ার রেসপেক্টে, পরীক্ষায় এসেছিল 3 নম্বর থাকতে পারে। 1+1+1 3 জোড়া বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাই আবার বলছি মেন্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্য কিন্তু এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাচ্ছ। তো কি করবে 3 জোড়া বৈশিষ্ট্য, চলো দেখে নাও। মোটামুটি ভাবে 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য লিখবে, এইভাবে কলাম করে লিখলে ভালো হয়। ধরো বৈশিষ্ট্য, তারপরে কলাম করো প্রকট রূপ, তারপরে হচ্ছে প্রচ্ছন্ন রূপ। বেশ, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম চলে আসো কি, কাণ্ডের দৈর্ঘ্য জানো অলরেডি, জাস্ট বলে দিলাম আর একবার যাতে রিভিশনটা হয়ে যায়। কি হবে? প্রকট রূপ মানে হচ্ছে দীর্ঘ বা লম্বা, ঠিক আছে। আর এখানে হচ্ছে খর্ব বা বেটে, হয়ে গেল এই জায়গা থেকে। 2 নম্বর কি বলবে? 2 নম্বর বলতে পারো যে ফুলের রং বলতে পারো। ফুলের রং কি হবে? প্রকট হবে তোমার বেগুনি, বেগুনি হবে প্রকট, আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন। এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর চলে আসো, কি দেবে ক্যারেক্টারে, কি দেয়া যায়? বীজত্বকের রং দাও বা বীজের রং দাও, যেটা মেন্ডেল পরীক্ষা করেছেন, যেটা সিলেবাসে আছে। বীজত্বকের রং দাও, কি হবে? হলুদ হয়। আর একটু একটা প্রশ্ন করে এলাম, কি ছিল? সবুজ হবে। তো 3 জোড়া বললাম, এইভাবে তোমায় কিন্তু সাজিয়ে লিখতে হবে। এর বাইরেও তুমি বাকিগুলো কিন্তু অবশ্যই লিখতে পারো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। ছবি আঁকা, দেখো ছবি আঁকা যাবে বলতে ছবি আঁকতে যেও না। ছবি বড়জোর কি করবে? ধরো দীর্ঘ খর্বর জন্য একটা লম্বা করতে পারলো, বেটে করতে পারলো। বেগুনি সাদা মানে কি করবে? তুমি বড়জোর একটা ফুল এরকম একটা এঁকে দিলে, সেখানে বেগুনি রং করতে হবে, এখানে সাদা রং করতে হবে, ঠিক আছে। আর একটা হলুদ রং করতে হবে, বীজ একটা গোল বীজ আঁকলে
সেখানে হলুদ রং করতে হবে। যদি কালার করতে পারো অসুবিধে কিছু নেই, যদি কালার করতে পারো, কিন্তু কালার করার জন্য এক্সট্রা নম্বর পাবে না। ছবি আঁকার জন্য এরকম প্রশ্নে কোনো এক্সট্রা নম্বর নেই। কি বললাম প্রত্যেককে? ছবি আঁকার জন্য এই প্রশ্নের ক্ষেত্রে কোনো এক্সট্রা নম্বর নেই। তাই বুদ্ধিমানের কাজ হবে যে একটু ইমোশনটাকে চেপে চুপে রেখে ভেতরে পরীক্ষার লেখাটা কমপ্লিট করে আসো। যেগুলোতে ছবি দরকার বলে দেবো, অসুবিধা নেই, এখানে দিও না ছবি, সময় নষ্ট হবে। বেশ, চলো। হ্যাঁ, যদি ধরো পরীক্ষার আগে শেষ হয়ে গেল, কিংবা ধরো লিখতে পারছো না বাকি প্রশ্ন, তখন রং করতে পারো, অসুবিধা নেই। রঙিন হওয়া তো ভালো, রঙিন হলে তো কেউ আর বাধা দান করবে না, কেউ বাধা দেবে না, তো রঙিন হতেই পারো, রঙিন ভালো জিনিস। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যে এক সংকট জনন চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, তার সিদ্ধান্ত লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। বোথ মটর গাছ, দেখো এখানে কিন্তু আলাদা করে বলে দেয়া হয়নি কার কথা বলা হচ্ছে, মটর গাছ এবং গিনিপিগ। মটর গাছ গিনিপিগ কিন্তু অবশ্যই তুমি করে যাচ্ছ জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে এবার আমি বলে দেবো, আমি পুরো চেকার বোর্ডটা অবশ্যই করবো না, তোমাকে প্যাটার্নটা বলে দিচ্ছি কিভাবে লিখছো। প্রথমে তুমি হেডিং দেবে এক সংকট জনন। কার এক সংকট জনন? হেডিং দেবে সংকট জনন। একটু জল দিয়ে যাবে তো, কেউ আছো? একটু জল দাও। এক সংকট জনন, ঠিক আছে, চলো। ওয়েল, কার মধ্যে লিখবে এখানে? গিনিপিগ আর মটর গাছ, যা চেয়েছে, বা না চাইলে যে কোনো বেছে নাও একটা। এরপরে হচ্ছে যেটা লিখবে, যে এক সংকট জননের ক্ষেত্রে একটা লাইন দেবে এখানে, যদি বড় প্রশ্ন থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে অবশ্যই যেটা করবে, যে এক সংকট জননের লেখার পর যেটা সবাই ভুল করে, সঙ্গে সঙ্গে কিন্তু ছকটা শুরু করে দেয়, ঠিক আছে। এখানে একটা লাইন লিখবে যে এক্ষেত্রে, ভালো করে বোঝো, এক্ষেত্রে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি হলো, বিপরীতধর্মী বৈশিষ্ট্য। কি লিখবে? বৈশিষ্ট্য। এখানেই লিখে তাহলে মটর গাছের রেসপেক্টে বলছি, মটর গাছ হলো। প্যাটার্নটা বোঝো, লেখার প্যাটার্ন বোঝো। মটর গাছ, তাহলে কি হবে? ক্যাপিটাল টি, বা এরাম লেখো, বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল, একদমই তাই, নির্ধারণকারী অ্যালিল। কি লিখবে এখানে? এর তলায় লেখো ক্যাপিটাল টি, এটা অ্যালিল। কোন বৈশিষ্ট্য? লম্বা দৈর্ঘ্য, বা লম্বা দৈর্ঘ্য। এটা কিরকম? প্রকট, তাই তো। তারপরে কি লিখবে? স্মল টি, কি? বেঁটে বা খর্ব দৈর্ঘ্য। কিরকম বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন। তো তোমায় কিন্তু লেখাটাকে সাজাতে হবে। প্রথমেই তুমি বলে দিলে কোনটা প্রকট, কোনটা প্রচ্ছন্ন, কোনটা লম্বা করে, কোনটা বেটে করে, ব্যাস, আর কোনো ঝামেলা রইল না। কোনটা কি? এইবার তুমি চলে এসো পরপর। প্রথমে দেবে কি? পি জেনারেশন, পি জনু দিয়ে পুরো চেকার বোর্ডটাকে দেখাও। তারপর কি দেবে? প্যারেন্টাল থেকে, তারপরে গ্যামেট দেবে, গ্যামেটটাকে দেখাবে, আশা করি কানেক্ট করতে পারছো। তারপর কি দেবে? F1 জনু দেখাবে, তাই তো। এখানে কতটা জানতে চেয়েছে? F2 অবধি দিতে হবে অবশ্যই। F1 হলো, F1 এ পাওয়ার পরে এরপর নেক্সট কি দেবে? নেক্সট হচ্ছে F2 জনু। এবং এই F2 জনু দেওয়ার সময় কিন্তু এইখানে তোমাকে আরো দুটো কথা লিখতে হবে, এটা আগেও লিখতে হতো, যেটা বলা হয়নি, যে পি জনুর এখানে কিন্তু লিখবে এ পাশে বা ও পাশে লিখে দিচ্ছ কি? এটা হচ্ছে ইতর পরাগযোগ, এটা ইতর পরাগযোগ। কেন স্যার? কারণ দুটো বডি এখানে আলাদা হয়ে যাচ্ছে। অবশ্যই লিখছো লম্বা গাছ বেটে গাছ, যেরকম লেখা। এবং F2 জনুর পাশে কি লিখবে? এটা হলো স্বপরাগযোগ। অর্থাৎ তোমাদের পরীক্ষক কিন্তু এই বিষয়গুলোকে দেখেন যে স্টুডেন্টটি বুঝে পড়েছে কিনা। অনেকে কিন্তু এগুলোকে অ্যালুপ করে যাও না, এগুলোকে লিখবে। F2 হলো, নেক্সট হচ্ছে F2 জনুর চেকার বোর্ড দিয়ে দিলে, চেকার বোর্ড করবে সুন্দরভাবে। চেকার বোর্ডটা করলে, চেকার বোর্ডটা করার পরে, আর এখানে চেকার বোর্ড হয়ে গেল, ঠিক আছে। প্যাটার্নটা বুঝে নাও কি বলতে চাইছি। চেকার বোর্ডটা করার পরে এবার কি করবে?
এবার তুমি যেটা করবে, পাশে লিখবে হচ্ছে কি অনুপাত? জিনোটাইপ অনুপাত লিখতে হবে। জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত লিখে দাও। ফিনোটাইপ অনুপাত আগে পরেও লিখতে পারো, অসুবিধে কিছু নেই। তো প্যাটার্নটা কিন্তু বুঝে নাও যে কিভাবে তোমাকে খাতাটা সাজাতে হবে। আমি কিন্তু উত্তর বলছি, কিন্তু খাতা সাজানোর বিষয়টা বলছি। লিখে দাও। এরপর চলে এসো যে এরপর যে এখান থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বা প্রাপ্ত সূত্র আর কি, সূত্র। তাহলে এক শঙ্কর জনন থেকে কোন সূত্র পাওয়া গেছিল? কে বলবে? এক শঙ্কর, মেন্ডেলের এক শঙ্কর জনন থেকে তিনি কোন সূত্রে উপনীত হয়েছিলেন? মেন্ডেলের এক শঙ্কর জনন থেকে তিনি কোন প্রকার সূত্রে উপনীত হয়েছিলেন, বা তিনি কোন সূত্র আমাদের দিয়েছিলেন, তিনি কোন সিদ্ধান্তে উপনীত? একদমই তাই, পৃথকীভবনের সূত্র। কি বলবে? পৃথকীভবনের সূত্র। কি বলবে? পৃথকীভবনের সূত্র। কি বলবে? পৃথকীভবনের সূত্র। এই পৃথকীভবন সূত্র থেকে আর একখানা সূত্র কি পাওয়া যায়? পৃথকীভবন সূত্রকে আমাদের যেমনি ভালো নামের পাশাপাশি ডাক নাম আছে, পৃথকীভবন সূত্রকে আর একটা কি নামের সূত্র হিসেবে জানা যায়? কে বলবে? পৃথকীভবনের সূত্রকে আর একটা সূত্র হিসেবে জানা যায়। কেউ জানো কি জানো না? জানো কি জানো না? জেনে জেনে আর তো জানা হলো না। চলো বস বলে ফেলো, হয়তো কেউ পারবে না, তোরা বলে দিচ্ছি। প্রকট প্রচ্ছন্নতার সূত্র। বলবে বাবা বললে হতো। প্রকট প্রচ্ছন্নতার সূত্র নাও। প্রকট প্রচ্ছন্নতার সূত্র কোথা থেকে প্রশ্ন দেবে? দিক, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিক, সবকিছু পারবে। তো তাকেই কিন্তু প্রকট প্রচ্ছন্নতার সূত্র বলা হয়ে থাকে, কারণ এখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশিত হয় পৃথকীভবন সূত্রের মাধ্যমে, পৃথকীভবনের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখছো। এর সাথে যখন লেখা হয়ে গেল সূত্র, একটা এন নোট দিতে হবে। শেষকালে উপসংহার দাও তো, উপসংহার দাও তো, নাকি পান মশলা থাকে তো? গার্গী বলছে, হাই গার্গী। গার্গী কোথায় ছিলে এতক্ষণ তুমি? তোমার জন্যই তো বসেছিলাম এতক্ষণ আমি ক্লাসে। বলো কেমন আছো? চলো, তো এর নোট কি দেবে? যে এর ব্যতিক্রম দেবে। কি ব্যতিক্রম? এর ব্যতিক্রম কি? পৃথকীভবনের সূত্রের ব্যতিক্রম কি হবে? লিখে দাও। পৃথকীভবনের সূত্রে ব্যতিক্রম কি হবে? লেখো তোমরা অবশ্যই। কি হচ্ছে? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা। তার মানে এই তুমি যখন উত্তরটা এইভাবে সাজাচ্ছ, এই কি পয়েন্টটা সাজাচ্ছ, তবে কিন্তু তোমার একটা কমপ্লিট অ্যান্সার রেডি হচ্ছে। তোমায় কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইভাবে আশা করি অনেকেই প্র্যাকটিস করে নিয়েছো। আর একবার প্র্যাকটিস করে নাও, দেখে নাও, যেগুলো বললাম কমপ্লিট, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন কি বলছে? স্বাধীন বন্টন সূত্রটি লেখো। দ্বিসংকর জননে F2 জনুর ফেনোটাইপ অনুপাত কি? তো প্রথমে অনুপাতটাকে লিখে দিই। ফেনোটাইপ অনুপাত কি হবে? অবশ্যই 9:3:3:1 F2 ফেনোটাইপ অনুপাত। ভালো কথা। এরপর স্বাধীন বন্টন সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্রের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যে সূত্র কিন্তু তোমায় এখানে একটু মেনশন করতে হবে। তাহলে চলো এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, স্বাধীন বন্টনের সূত্রের ক্ষেত্রে কি হয়? আমরা যখন পাবো যে এটা কিন্তু যেটা আসে যেখান থেকে, সেটা হচ্ছে দ্বিসংকর জনন থেকে বা ডাইহাইব্রিড ক্রস থেকে। লেখাটা কি দিয়ে শুরু করবে? তাহলে চলো কি পয়েন্টগুলো লিখে দিই। জানো, জাস্ট আমি কি পয়েন্টটা লিখবো ওর থেকেই জানো। তো কি না, দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য। পৃথকীভবন হলে কত জোড়া লিখতাম? এক জোড়া লিখতাম। দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত, দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত, চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে। কি বললাম? একই প্রজাতির দুটি জীবের মধ্যে, একই প্রজাতির দুটি জীব, দুটি জীবের মধ্যে কি করতে হবে? আর আবার সংকরায়ন করাতে হবে। সংকরায়ন করানো হলে কি বলবে এরপরে? সংকরণ ঘটানো হলে যে যে বৈশিষ্ট্যগুলি বা বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিলগুলি, কি বলতে পারবে? যে বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিলগুলি, অ্যালিলগুলো কি হয় না, প্রতিজোড়া
অন্য কারোর সাথে সম্পর্ক না রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে, কি বললাম, অ্যালিলগুলির প্রতি জোড়া অন্য জোড়ার সাথে সম্পর্ক না রেখে কিভাবে হয়, স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। বংশ পরম্পরায় সঞ্চারণ ঘটে। তো আমি কি পয়েন্টগুলো বললাম ভালো করে দেখবে, এখানে কিন্তু প্রত্যেকটা কি পয়েন্ট তোমাকে উল্লেখ করতে হবে যেগুলো বললাম। বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল প্রতি জোড়া অন্য জোড়ার সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বংশ পরম্পরায় সঞ্চারণ, বা স্বাধীনভাবে নালিখানেকে লিখতে পারো যে যত রকম উপায়ে স্বাধীনভাবে সঞ্চারণ হওয়া সম্ভব সেই উপায়ে তারা কিন্তু সঞ্চারিত হতে পারে। বিভিন্ন কিন্তু বইতে ভিন্ন ভিন্ন থাকে, বাট কি পয়েন্টগুলো বুঝে নাও যে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক জীব বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে, এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তারপর চলে এসো, অসুবিধা কিছু নেই, স্বাধীন বন্টন সূত্র। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন তোমায় পড়তে হবে, যেটা এক্ষুনি করব, যে একটু আগে আমরা দেখলাম যে পৃথকীভবনের সূত্রের ব্যতিক্রম হচ্ছে কি না, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে স্বাধীন বন্টন সূত্রের ব্যতিক্রম কি হবে, কে বলতে পারবে? স্বাধীন বন্টন সূত্রের ব্যতিক্রম কি পড়ে যেতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। কি স্বাধীন বন্টন সূত্রের ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। কি ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। ঠিক আছে, লিঙ্কেজ হচ্ছে ব্যতিক্রম। স্যার কেন এরকম বললেন? এটা লিঙ্কেজ দিয়ে কিন্তু লিঙ্কড জিনকে বোঝানো হয়। সহজ করে বলতে গেলে কি বলবো, ধরো তোমাদের স্কুলে, তোমাদের পাড়ায় তোমার খুব গলায় কারোর সাথে বন্ধুত্ব আছে, তাই তো? মানে তোমরা দুজন একসাথে পড়তে যাও, তোমরা দুজন একসাথে স্কুলে যাও, তোমরা দুজন একসঙ্গে স্কুল থেকে ফেরো। টেন্ডেন্সি কাজ করে যে ও না করলে আমিও করবো না, ও পড়াশোনা না করলে আমিও করবো না, ও খেলতে না গেলে আমিও খেলবো না, তো ও কথা না বললে আমিও কথা বলবো, থাকে অনেক সময়। তো এই যে লিঙ্কিং ব্যাপারটা, যে জয়নিং ব্যাপারটা, অর্থাৎ একটা জিন মানে বা তোমার কার্যকারিতা হলে ও কিন্তু কাজ করবে, তুমি পড়াশোনা করলে ও পড়াশোনা করবে। ঠিক একই রকম ভাবে কিন্তু বেশ কিছু জিন থাকে যে জিনগুলো কিন্তু পরস্পর লিঙ্কড বা কাছাকাছি অবস্থান করে গেছে বলে বিজ্ঞানীরা বলছেন, যেখানে কি হয় যে একটা জিনের কার্যকারিতা যখন দেখা যাবে তার কিন্তু সাথে সাথে বাকি জিনের কার্যকারিতাও আমরা একসঙ্গে দেখতে পাবো। তাহলে এখানে স্বাধীন বন্টন সূত্রের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে অন্য জোড়ার প্রতি সম্পর্ক না রেখে নিজের মতো করে স্বাধীন হয়ে যাবে, লিঙ্কেজ কিন্তু বলছে না, তুমি স্বাধীন নও, তুমি আমার সাথে সম্পর্ক যুক্ত, তুমি যেখানে যাবে তোমার পেছন পেছন আমিও সেখানে যাব। তো এইটা হচ্ছে লিঙ্কেজের গল্প, যেখানে জিনগুলো খুব কাছাকাছি অবস্থান করে, যে কারণে খুব কাছাকাছি অবস্থান করার জন্য কিন্তু যখন সঞ্চারিত হয় তখন কিন্তু একসঙ্গেই সঞ্চারিত হয়। মূলত ড্রসোফিলার চোখের রং, স্যার ড্রসোফিলা মানে কি ভুলভাল বলছেন না, একদমই না। দেখবে বাড়িতে ফল কেটে রাখলে বা কোনো কুমড়ো এরম কেটে রাখলে দেখবে ছোট ছোট মাছি উড়ে আসে। বাড়িতে ফল কেটে রাখলে দেখবে ছোট ছোট মাছি উড়ে আসে, ওগুলোকে ফল মাছি বা ড্রসোফিলা বলা হয়। তো ড্রসোফিলা যে চোখের রং জেনারেলি কিন্তু লাল হয় এবং তার ডানারও কিন্তু বেশ কিছু ক্যারেক্টার থাকে। তো বিজ্ঞানীরা দেখছেন যে ড্রসোফিলার চোখের রং কন্ট্রোলিং যে জিন এবং তার ডানার দৈর্ঘ্য, মানে সেটা লম্বা হবে, বেঁটে হবে, সেটা কোঁকড়ানো হবে, সেটা অনেকটা ফ্ল্যাট হবে, নাকি চোখের রং সাদা হবে, হলুদ হবে, লাল হবে। তো চোখের রঙের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন এবং ডানার বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন, এই দুটো জিন কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। এই দুটো কিন্তু কাছাকাছি অবস্থান করে। ছিল না পুরোনো সিনেমা মেরা করণ অর্জুন আয়েগা, তো করণ অর্জুন তো অবস্থান করে খানিকটা কিন্তু, ঠিক আছে, ডুপ্লিকেট পার্ট। তো এরাই কিন্তু লিঙ্ক জিন, এরা কিন্তু স্বাধীন বিন্যাস সূত্রকে ফলো করে না, ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম। বেশ, হয়ে গেল এই গল্প আপাতত। নেক্সট প্রশ্ন কি বলছে, মেন্ডেলের সূত্রের বিচ্যুতির উদাহরণ দাও। এই যে দুটো আমি অপশনস বললাম, পৃথকীভবনের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা যা আমাদের সিলেবাসের মধ্যে আছে, অবশ্যই স্বাধীন বন্টনের ক্ষেত্রে কিন্তু তুমি দেখে নিচ্ছ কি না, তুমি দেখে নিচ্ছ কিন্তু
লিঙ্কেজের গল্প, ঠিক আছে। এগুলো ছাড়াও যদি ধরো পরীক্ষায় সমস্যা হয়, অন্য জায়গা থেকে যদি প্রশ্ন আসে, সেখানে কি করে বাঁচবে তার উপায় দিচ্ছি আমি, দেখে নাও। মেন্ডেল সূত্রের বিচ্যুতি অর্থাৎ ব্যতিক্রম অনেকগুলো আছে। অনেকগুলো কি জাস্ট নোট করে নাও, পরীক্ষার সময় এর জায়গা থেকেই আসবে, এটুকু তোমায় গ্যারান্টি দিচ্ছি, এর বাইরে আসবে না। 100% গ্যারান্টি দিচ্ছি, যেগুলো বললাম ওখান থেকেই আসবে, এর বাইরে আসবে না। বরং বেশি বলছি, সহপ্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। সহপ্রকটতা স্যার কেন, একটা উদাহরণ দিই। ক্লাস 9-এ পড়েছো এবি ব্লাড গ্রুপ, পড়েছো না ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছো? সবাই পড়েছো এবি ব্লাড গ্রুপের গল্প সবাই, না ঘুমিয়ে পড়েছো? রিপ্লাই করো। এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপের গল্পে আমরা কি পেয়েছিলাম? এ এবং বি দুটো অ্যান্টিজেন এখানে অবস্থান করে। এবি ব্লাড গ্রুপের রক্ত রসে কি অ্যান্টিবডি থাকে? ক্লাস 9-এর পড়া মনে করতে হবে বস। জ্বালা কি জ্বালা, শান্তি নেই বলো সারাটা জীবন, খালি আগের পাঠের পড়া করো। তো এবি ব্লাড গ্রুপের রক্তরসে কিন্তু অ্যান্টিবডি নেই, দু প্রকার অ্যান্টিজেন থাকে এবং দুটো অ্যান্টিজেন কোথায় অবস্থান করে? আরবিসির গাত্রে অবস্থান করে, আরবিসির ওয়ালে অবস্থান করে। সুতরাং এই দুটো অ্যান্টিজেনের বৈশিষ্ট্য প্রকটভাবে বাইরে প্রকাশ পায়। কিন্তু স্যার মেন্ডেল তো বলেছেন যে দুটো বৈশিষ্ট্য থাকলে একটা বৈশিষ্ট্য বাইরে প্রকাশিত হবে আর একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন হিসাবে থেকে যাবে। তো মেন্ডেল যেটা বলেছিলেন, তখন তো জিন আবিষ্কার হয়নি। মেন্ডেল জিনকে কি বলেছিলেন? ফ্যাক্টর বলেছিলেন। তো তখন জিন আবিষ্কার হয়নি, তো পরবর্তীকালে যখন আবিষ্কার হলো তখন বলছে না, মেন্ডেল কিন্তু পুরো বিষয়টা ব্যক্ত করতে পারেননি। কোনো কোনো ক্যারেক্টার দুটো প্রকটভাবে বাইরে প্রকাশ পেতে পারে। বাড়ির দেখবে পাড়ায় বেড়াল ঘুরে বেড়ায়, কালোর ওপর সাদা, সাদার ওপর কালো, হলুদের ওপর কালো, হলুদের ওপর সাদা, দেখেছো? এই যে মিক্সিং কালার, কোনোটা কারোর সাথে কিন্তু মিশে যায় না। হলুদটা হলুদের মতন, কালোটা কালোর মতন, কালোটা কালোর মতন, সাদাটা সাদার মতন। দ্যাট ইজ সহপ্রকটতা, তাকে ইংলিশে বলা হচ্ছে কোডমিনেন্স। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি দেবে? 2 নম্বর যেটা তোমরা পড়েছো সেটা হচ্ছে কি না, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে অবশ্যই আছে, দেখে যাবে। এটা অসম্পূর্ণ প্রকটতার গল্প রয়েছে। ঠিক আছে, এখানে কি হয় যে অসম্পূর্ণভাবে প্রকট, অর্থাৎ মিরাবিলি জ্বালাপার যে গল্পটা ছিল, ঠিক আছে, মানে পুরোপুরি প্রকট হয় না, অসম্পূর্ণভাবে প্রকট, অসম্পূর্ণভাবে কিন্তু প্রকট হয়। ঠিক আছে, মিরাবিলি জ্বালাপার গল্প দেখে নিচ্ছ, আলাদা করে বলছি না। 3 নম্বর হচ্ছে লিঙ্কেজ, যেটা একটু আগে বলে এলাম, দেখে নিচ্ছ খুব ভালোভাবে। লিঙ্কেজ অর্থাৎ দুটি জিন লিঙ্কড অবস্থায় থাকে, লিঙ্কড অবস্থায় থাকে এই জায়গা থেকে দাঁড়িয়ে। বেশ, 4 নম্বর কি পড়বে? 4 নম্বর হচ্ছে প্লিওট্রপি পড়বে। স্যার এটা আবার কি? প্লিওট্রপি পড়বে। স্যার পরীক্ষার আগে কি ভুলভাল পড়াচ্ছি না? ভালো করে বললাম, মনে রাখো বিষয়গুলোকে, কিন্তু পরীক্ষার সময় কাজে আসবে। স্যার কোথায় কাজে আসবে একটু বলবেন? বলাটা উচিত নয়, তবু বলে দিই। যখন কোনো বড় প্রশ্নের উত্তর লিখছো, ভালো করে শোনো, যখন কোনো বড় প্রশ্নের উত্তর লিখছো, সেই বড় প্রশ্নের উত্তরের শেষে নোট হিসাবে বা এক্সট্রা পয়েন্ট হিসাবে এই পার্টগুলোকে অ্যাড করবে। যখন মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করছো, পরীক্ষায় প্রশ্ন এসছে, তখন এই পার্টগুলোকে আলোচনা, দেখবে পরীক্ষক বুঝবেন না এই স্টুডেন্টটি বুঝে পড়েছে, খুশি হবেন। ঠিক আছে, চলো। প্লিওট্রপি কি? প্লিওট্রপি মানে হচ্ছে কি, যখন একটি জিন অনেকগুলো কাজ করতে পারে, অনেকগুলো কাজ বা বৈশিষ্ট্য। চলো, একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে, এমনভাবে লিখবো না, চলো দেখিনি। একটি জিন, একটু সহজ করে লিখি অন্যভাবে, একটি জিন বৈশিষ্ট্য 1, বৈশিষ্ট্য 2 আর বৈশিষ্ট্য 3। দেখে নাও, ফান্ডামেন্টাল পার্ট একেবারে, বৈশিষ্ট্য 3। অর্থাৎ মেন্ডেল কিন্তু আমাদের বলে গেছিলেন যে একটি ফ্যাক্টর একটি ক্যারেক্টারকেই মেনটেন করতে পারে, মানে 1 ক্যারেক্টার 1 ফ্যাক্টর, তাই তো? মেন্ডেল বলছেন 1 ক্যারেক্টার 1 ফ্যাক্টর। মেন্ডেল কিন্তু জিন কথাটা ব্যবহার করেননি। তো এখানে পরবর্তীকালে গবেষণায় দেখছে, ওরে বাবা সর্বনাশ হয়ে গেল, আরে একটা জিন বা একটা ফ্যাক্টর সে তো মাল্টিপল বৈশিষ্ট্যকে রেগুলেট করতে পারে। এই যে মাল্টিপল বৈশিষ্ট্যকে রেগুলেট করছে, এই ফেনোমেননটাকেই বলা হচ্ছে প্লিওট্রপি বলা হয়। মনে রাখবে, সারাটা জীবন কাজে দেবে যদি বায়োলজি নিয়ে পড়াশোনা করো। তো এখানে উদাহরণ কি হবে? একটা সহজ উদাহরণ দিই।
থ্যালাসেমিয়া পড়েছো? থ্যালাসেমিয়া বিটা গ্লোবিন জিনটা ঝামেলা করে। থ্যালাসেমিয়াতে স্যার বিটা গ্লোবিন জিনটা ঝামেলা করে না? একদমই তাই। কি জ্বালা, লেখাটাও ঝামেলা করছে দেখো। হ্যাঁ, বিটা গ্লোবিন জিন, একটা জিন ঝামেলা করছে, তার জন্য কি সমস্যা হচ্ছে? বৈশিষ্ট্য 1, অন্ধত্ব নেমে আসতে পারে, রেটিনা কাজ করছে না। বৈশিষ্ট্য 2, লিভার ফেলিওর, যকৃতের কার্যক্ষমতা ধ্বংস হয়ে যেতে পারে, যকৃতের কার্যক্ষমতা ধ্বংস হয়ে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে? হার্টের কার্যকারিতা বা হৃৎপিণ্ড, তার হার্ট ফেলিওর হতে পারে। তার মানে একটা জিনের কার্যকারিতা, যেটা থ্যালাসেমিয়া আমরা পড়েছিলাম, সেটার জন্য চোখের সমস্যা হতে পারে একটা বৈশিষ্ট্য, যকৃতের সমস্যা হতে পারে একটা বৈশিষ্ট্য, আর হার্টের সমস্যা 3টে বৈশিষ্ট্য, দ্যাট ইজ প্লিওট্রপি, যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, অবশ্যই কিন্তু পড়ে যাচ্ছ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরিবেশ কিভাবে আমাদের প্রকরণকে দিয়ে করে। দেখো, পরিবেশ প্রকরণকে করে বলতে খুব সহজ করে বলতে গেলে অবশ্যই প্রকরণটা জিনগত হতে হবে। পরিবেশ বলতে যেমন ধরো, যারা ধরো মানে হাই টেম্পারেচার জোনে থাকে, উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে থাকে, কিন্তু দেখবে স্কিন কালারটা একটু ডার্ক হয়, স্কিন কালার ডার্ক হয়। আবার দেখবে যারা ঠান্ডা অঞ্চলে থাকে, সেখানে কিন্তু স্কিন কালার কিন্তু একটুখানি কি হয়, লাইট হয়। তো এটা প্রকরণ, যে পরিবেশের তাপমাত্রা কিরকম, কম না বেশি, তার উপর কিন্তু ডিপেন্ড করে আর প্রকরণটা দেখতে পাচ্ছি। এস, নেক্সট প্রশ্ন আর দিলাম না, অল দ্য বেস্ট, কারণ এর বাইরে আর তোমাদের কিন্তু প্রশ্ন কিছু পড়ার দরকার নেই। তাও লাস্ট মিনিটে একটা পোর্শনস বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে কি না, অবশ্যই নোট করবে, এটা প্রতিবার বলি, যে মোটামুটিভাবে স্বাধীন বিন্যাস সূত্রটাকে দেখে যাবে। তার রেসপেক্টে মেন্ডেলের যে 7 জোড়া বৈশিষ্ট্য, সাফল্যের কারণ কয়েকটা দেখে যাচ্ছ এখান থেকে দাঁড়িয়ে। আর অসম্পূর্ণ প্রকটতা অবশ্যই দেখে যাবে। অসম্পূর্ণ প্রকটতা থেকে, চ্যাট বক্সটাকে অফ করবে, অসম্পূর্ণ প্রকটতা থেকে ছোট প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, সমস্ত কিন্তু পার্ট তোমাকে দেখে যেতে হবে। আচ্ছা, আর একটা পার্ট বলা হয়নি, মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণে কিন্তু মূলত যে প্রশ্নটা আমি দিইনি, অ্যাকচুয়ালি খুব সহজ ছিল বলে, সেখানে কিন্তু কে কাজ করে? পিতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেই লিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোমটি কি? ক্রোমোজোমটি হলো কিন্তু ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম কিন্তু লিঙ্গ নির্ধারণ করে থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় বসিয়ে নিচ্ছ। এবং অনেক সময় জিজ্ঞেস করে যে ওয়াই ক্রোমোজোমে উপস্থিত একটি জিনের নাম করো। ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনের নাম কি হবে? SRY হবে, ঠিক আছে? SRY জিন হবে, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই। SRY কিন্তু ওয়াই এর একটা জিনের নাম, যে জিনটা কিন্তু ওয়াই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা আগে দিত কিন্তু বিগত কয়েক বছর দেয়নি, খুব মন বলছে পরীক্ষায় দিতে পারে, সেটা হচ্ছে যে সমস্ত টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। আমাদের স্টাডি ম্যাটে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, আমাদের ডিজিটাল সহায়িকায় কিন্তু উত্তরগুলো ডিসকাস করা আছে, অবশ্যই কিন্তু উত্তরটা দেখে নেবে। যে সমস্ত টেস্ট ক্রস কিন্তু ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রসের মধ্যে পড়ে না। আর সংকর জীব কেন সর্বদা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে? সংকর জীব কেন সর্বদা হেটেরোজাইগাস কন্ডিশন? সংকর জীব ধরে নাও, ধরো শঙ্কর লম্বা মটর গাছ, অবশ্যই। তার মানে আমরা কি বলতে পারি যে শঙ্কর লম্বা মটর গাছ, যা এক প্রকারের শঙ্কর জীব, তা কিন্তু তার মধ্যে কিন্তু একটি প্রকট বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল এবং আরেকটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল অবস্থান করে। তাই এক্ষেত্রে তারা কিন্তু হোমোজাইগাস নয়, তারা কিন্তু হেটেরোজাইগাস প্রকৃতির। এই প্রশ্নটা কিন্তু দেখে যাচ্ছ। বেশ, তাহলে আজকের মতন আমাদের আলোচনা এখানেই শেষ করলাম, সাজেশনসটা এখানেই কমপ্লিট করলাম। খুব কম প্রশ্ন দিয়েছি, কম জায়গা থেকে প্রশ্ন পড়ে যেতে বলেছি, কারণ আমাদের কিন্তু পুরো রিসার্চ টিম যে ডেটাখানা আমাদের সামনে দিয়েছে সেটা বলছে যে এখান থেকে কৃষ্ণ কিন্তু এই জায়গাগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু রয়েছে। তাই চলো আর দেরি করে লাভ নেই, প্রশ্নগুলো আশা করি পেয়ে গেছো। এবার রেডি করো নিজেকে, প্রশ্ন উত্তরগুলোকে লেখা প্র্যাকটিস করো, বাড়িতে অবশ্যই লিখবে। এবং প্রত্যেককে বড় যেটা বলা হয়নি, যে লেখা প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই আমাদের টিউটোপিয়ার তরফ থেকে মক টেস্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু
তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র, মক টেস্টের পরীক্ষার প্রশ্ন পাঠানো হবে, তোমরা সেই প্রশ্নগুলোকে খাতায় লিখবে এবং সেই উত্তরপত্রের ছবি তুলে তোমরা কিন্তু অ্যাপে আপলোড করবে। আমাদের টিচাররা কিন্তু সেই উত্তরপত্র দেখে চেক করে দেবেন, তোমাদেরকে আবার পাঠিয়ে দেবেন এবং তার সাথে কিন্তু একটা মডেল উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে করে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। এবার অনেকে জিজ্ঞাসা করতে পারো শুধুমাত্র কি লাইফ সায়েন্সের? না, প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু মক টেস্ট পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি নয়, এক্ষুনি ফোন করো আমাদের হেল্পলাইন 9-এ, সেখানে কিন্তু তোমাদের জন্যই অপেক্ষা করছে মক টেস্টের প্রশ্নগুলো, যা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে ভীষণ রকমভাবে সাহায্য করবে। এবং অবশ্যই আরও একবার বলবো যে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়, তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের ওপর কিন্তু বিভিন্ন ধরনের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন সম্পর্কিত কিন্তু ভিডিও আপলোডেড রয়েছে, আপলোড হচ্ছে। তাই পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি রিভিশন করার জন্য, তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলোকে জানার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে এবং সেখান থেকে কিন্তু ভিডিওগুলোকে তোমাদের দেখে নিতেই হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় সাজেশনস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থ কিন্তু হতে হবে শারীরিকভাবে এবং মানসিকভাবে, কারণ মানসিকভাবে আর শারীরিকভাবে দুদিক থেকে সুস্থ না হলে কিন্তু কোনোভাবেই পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া সম্ভব নয়। আচ্ছা সন্তোষ, রেজ হ্যান্ড করেছো, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো, দাও। কোনো প্রশ্ন নেই সন্তোষের? সন্তোষ, কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো সন্তোষ, কোনো প্রশ্ন নেই বোধহয়, রেজাল্ট করে রেখেছো। আমি প্রত্যেককে বলবো যে যে প্রশ্নগুলোকে আমি দিয়েছি সবাই প্র্যাকটিস করো এবং লেখা অভ্যাস করো, কারণ লেখা অভ্যাস না করলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না। তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।